এখানে এত কিছু বলার দরকার নেই। আপনারা জানেন যে এখানে আয়তন কতগুলো ইউনিয়ন আছে, এইগুলো বলার দরকার নেই। রাজশাহী কেন বিখ্যাত, আপনারা রাজশাহীর মানুষ, আপনারা নিশ্চয়ই জানেন যে কেন বিখ্যাত। তো এর মধ্যে একটি বিশেষ কারণে আমরা এটা উচ্চারণ করতে পারি, সেটি হচ্ছে মাছ চাষ। এবং শুধু মাছ চাষ না, রাজশাহীর স্পেশালিটি হলো লাইফ, মানে বড় মাছ উৎপাদন, যেটাকে বলি আমরা কার্প ফ্যাটেনিং। এবং এই কার্প ফ্যাটেনিংয়ে রাজশাহী বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ, সবচেয়ে এগিয়ে থাকা একটা জেলা। হ্যাঁ, আমাদের রাজশাহীতে আমাদের যে ওয়াটার রিসোর্স আছে তার সাকুল্য আয়তন হচ্ছে ৪৫,৮১৩ হেক্টর। এবং এইখান থেকে আমরা মাছের প্রোডাকশন আমরা গত বছরের যে স্ট্যাটিস্টিক্স সেই অনুযায়ী প্রায় ৮৩,৪৯২ মেট্রিক টন। আমি একটু পাশাপাশি বলে নিই, আমাদের চাহিদা প্রায় ৫২,০০০ মেট্রিক টন, প্রায় ৩১,০০০ মেট্রিক টনের মানে উদ্বৃত্ত মাছ রাজশাহী জেলায় উৎপাদিত হয়ে থাকে। ৩১,০০০ মেট্রিক টনের বেশি মাছ। আমাদের এখানে বলা আছে আমাদের রেনুর উৎপাদন চাহিদা এটিতে উদ্বৃত্ত আছে প্রায় ১,০৪১ কেজি। আমাদের পোনা মাছের ক্ষেত্রে উদ্বৃত্ত আছে প্রায় ২৯ লক্ষটি। এবং মাছের ক্ষেত্রে তো আগেই বলেছি ৩১,৪২৯ মেট্রিক টন উদ্বৃত্ত। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে মাছের উৎপাদন কেন বাড়ছে প্রতিনিয়ত। আমাদের নদীর উৎপাদনও বাড়ছে। এক সময় ছিল নদীর উৎপাদন এতটা বাড়তো না, কিন্তু এখন নদীর উৎপাদন ক্রমাগত বাড়ছে। বাড়ার কারণ হচ্ছে মানুষ সচেতন হয়েছে, আইনের ইমপ্লিমেন্টেশন অনেক বেড়েছে এবং নদীর বিভিন্ন জায়গা ঘিরে, আমরা বলি কোল, দামুস, ছোট ছোট জায়গা ঘিরে সেইগুলোকে মাছ চাষে ব্যবহার করা হচ্ছে। মূলত এই কারণে নদী থেকে এই মুহূর্তে মাছের উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে। এখানে বিলের উৎপাদন অনেক বেড়েছে। বিল অ্যাকচুয়ালি যেটা হয় রাজশাহীতে সব জায়গায় হয়তো বিলগুলো আসলে পুকুরের মতো হয়ে গেছে। মানুষ বিলগুলো আসলে, আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলি, নষ্ট করে পুকুর করে ফেলেছে। সেই পুকুর করাতে অ্যাকচুয়ালি বিলের উৎপাদন অনেকটা পুকুরের কাছাকাছি চলে গেছে। প্লাবন ভূমিতেও মাছের উৎপাদন বেড়েছে। বাড়ার একটি কারণ হচ্ছে মানুষ এখন কনসাস হয়েছে, সচেতন হয়েছে। কোনো ওয়াটার বডি, কোনো জলাশয়, কোনো মানে ওয়াটার রিসোর্স তারা কেউ ফাঁকা রাখতে চায় না। তারা প্রত্যেকটা জায়গার সঠিক ব্যবহার করে, যে কারণে মাছের উৎপাদন প্রতিনিয়ত বাড়ছে। রাজশাহীতে সরকারি হ্যাচারি আছে অ্যাকচুয়ালি তিনটি, দুটো কার্প হ্যাচারি এবং একটি গলদা হ্যাচারি। দুটো কার্প হ্যাচারির একটা হচ্ছে আমাদের রাজশাহী সদরে, যেটি আমাদের জেলা অফিসটার সংলগ্ন, আর একটা হচ্ছে পুঠিয়াতে। আর গলদার হ্যাচারি আছে একটি, সেটি আমাদের রাজশাহী সদর যে খামার আছে ওর মধ্যে, ওরই একটা অংশ হচ্ছে গলদা হ্যাচারি। আপনারা খুশি হবেন জেনে যে একটা সময় গলদার জুভেনাইলের প্রাপ্যতা নিয়ে খুব অসুবিধা ছিল। মানুষজন গলদা চাষে আগ্রহী হতো না, কারণ জুভেনাইল মানে চাষ করার জন্য জুভেনাইল লাগে, এই জুভেনাইলগুলো পাওয়া যেত না। কিন্তু আমাদের রাজশাহীর যে সদরের যে গলদা চিংড়ির হ্যাচারিটা আছে সেটিতে গত বছর থেকে জুভেনাইলের পিএলএ মানে পোস্ট লার্ভার প্রোডাকশন হচ্ছে। এবং রাজশাহীর পাশাপাশি কয়েকটা জেলা, যেরকম নাটোরে হচ্ছে, নওগাঁতে হচ্ছে। আমরা হয়তো এখনো অতটা আমরা গলদার চাষ বাড়াতে পারিনি, কিন্তু শুরু হয়েছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি এই গলদার প্রোডাকশন, গলদার যে চাষ, এটি বাড়বে। আমাদের রাজশাহীতে মৎস্য অভয়াশ্রম আছে 15টি। আপনারা জানেন যে বায়োফ্লক নতুন একটা টেকনোলজি মাছ চাষের জন্য, আধুনিক টেকনোলজি। অনেক মানুষ আগ্রহী হচ্ছে এবং আগ্রহী হয়ে শুরু করছে। এর একটা অসুবিধা হলো যে বেশিরভাগ মানুষই ইউটিউব দেখে এই বায়োফ্লক চাষে আগ্রহী হচ্ছে, এবং এর মধ্যে যে সায়েন্স আছে, এর মধ্যে টেকনোলজি আছে, অনেকে বুঝতে না চেয়ে জাস্ট শুরু করে দেয়, এবং শুরু করার কারণে তারা বিপদে পড়ে। তা আমরা অনুরোধ রাখতে চাই, যারা বায়োফ্লক করবেন তারা টেকনিক্যালি সাউন্ড হয়ে যদি করেন, তাহলে এই বায়োফ্লক থেকে খুব সহজে লাভ করা সম্ভব। আর রাজশাহীর এই অঞ্চলে তো আরও বেশি এটি প্রয়োজন, কারণ অ্যাকচুয়ালি আমরা চাই যে নতুন নতুন পুকুর, একদম বিল যেন নষ্ট না করে যেন পুকুর করা হয়।
সেই ক্ষেত্রে বায়োফ্লক যদি করতে পারে তাহলে এই সমস্যাটা এখন আর থাকবে না। রাজশাহীতে আমাদের মৎস্য অধিদপ্তরের 4টি প্রকল্প এই মুহূর্তে চলমান আছে। একটা হচ্ছে আমরা সংক্ষেপে বলি ইউনিয়ন প্রকল্প, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প। আর একটা হচ্ছে NATP 2, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম 2। আর একটা হচ্ছে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প। আর একটা হচ্ছে একদম রাজশাহী ডিভিশনের জন্য একটা প্রজেক্ট, রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প। এই 4টি প্রকল্প চলমান এবং আমাদের কাজগুলো এই প্রকল্পের আন্ডারে হচ্ছে এবং একই সাথে রাজস্বের বিভিন্ন যে অ্যাক্টিভিটিস আছে সেই আন্ডারে হচ্ছে। আমাদের মৎস্য অধিদপ্তরের একটা রেগুলার কাজ হচ্ছে পোনা অবমুক্ত করা। এটি শুরু হয় সাধারণত জুলাই আগস্ট মাসে। এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটি আসলে এই অর্থ বছরের শুরুর যে পোনা ছাড়ার উন্মুক্তি সেটা দেখানো হয়েছে। তো এই বছরেও আমরা জাস্ট এখন শুরু হবে মাছের পোনা ছাড়া, এবং প্রতি বছরের মতো খুব অল্প বরাদ্দ দেয় আমাদেরকে, অলমোস্ট 1 লাখ টাকার একটা বরাদ্দ। এবার সেটাও দেয়নি, কম বেশি করে দিয়েছে। তো আমরা আশা করছি যে এই আগস্ট মাসের 15 তারিখের মধ্যে আমাদের যে অবমুক্তকরণ যে রেগুলার যে কাজ, এই কাজটি শেষ হবে। আমরা 21-22 অর্থ বছরে বিল নার্সারি স্থাপন করেছি 8টা, বিভিন্ন উপজেলায় স্থাপন করেছি এবং বিল নার্সারি যেটি করেছি আমরা সেইগুলোর থেকে অলরেডি মাছের পোনা অলরেডি অবমুক্ত করে বিলে দেওয়া হয়েছে। আমাদের রেগুলার কাজ হলো অভয়াশ্রম মেরামত করা। গত বছর 5টি অভয়াশ্রম মেরামত করা হয়েছে। আমাদের অন্যতম আরেকটা কাজ হচ্ছে লাইসেন্সিং। একটা হচ্ছে হ্যাচারির লাইসেন্স দেওয়া এবং নবায়ন করা, আর একটি হচ্ছে হলো খাদ্য রিলেটেড যে ক্যাটেগরিগুলো আছে সেগুলোর লাইসেন্স দেওয়া এবং নবায়ন করা। আমাদের আইনে যেটা বলা আছে যে অ্যাকচুয়ালি লাইসেন্স গ্রহণ ব্যতি রেখে কেউ না হ্যাচারি না ফ্যাক্টরি এগুলো চালাতে পারবে। আসার কথা হচ্ছে রাজশাহীতে আমরা যে কটি আমাদের এখানে প্রতিষ্ঠান আছে হ্যাচারি এবং ফ্যাক্টরি, প্রত্যেকটাই লাইসেন্স দেওয়া আছে এবং প্রত্যেকটাই নিয়মিতভাবে নবায়িত হয়। আমাদের মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইনের যে বাস্তবায়নের যে কাজ, এটি চলমান, এটি রেগুলার একটি কাজ। আর আমাদের যে ইউনিয়ন প্রকল্পের কথা বলেছি, সেই প্রকল্পের যে কাজগুলো আমরা গতবার করেছি, প্রদর্শনী স্থাপন করেছি এবং ট্রেনিং দিয়েছি, সেগুলো শেষ হয়ে গেছে। NATP-রও প্রদর্শনী ছিল আমাদের। সেই কাজগুলো ঠিকঠাক গত বছর শেষ করেছি। যেহেতু বছরের শুরু, এখনো সেই অর্থে নতুন বছরের কাজ ওইভাবে শুরু হয়নি আর কি, এটি গত বছরের তথ্য। এবং রাজশাহী বিভাগের যে কাজগুলো ছিল সেখানে অভয়াশ্রম স্থাপন করা ছিল, বিল নার্সারি স্থাপন করা ছিল এবং বিকল্প আয়বর্ধক কর্মসূচি ছিল। 125 জনকে আমরা নানা রকমের যে মৎস্যজীবীকে বিকল্প আয়বর্ধক উপকরণ আমরা ডিস্ট্রিবিউশন করেছি। আর একটু আগে বলেছি যে আমাদের রাজশাহী থেকে প্রতিদিন জীবন্ত মাছ রাজশাহীর বাইরে বিভিন্ন জায়গায় যায়। আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে যে প্রতিদিন প্রায় 140 থেকে 150 ট্রাক মাছ প্রতি রাতে, মানে প্রতিদিন রাজশাহী থেকে রাজশাহীর বাইরে যায়। প্রতিদিন, অলমোস্ট প্রতিদিন। আমাদের করোনার সময়, একেবারে করোনার শুরুতে একটু হয়তো প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমাদের জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং সকলের সহযোগিতায় একদম এই সমস্যা এখন আর নেই। এবং আমাদের যারা খামারি, যারা ঢাকায় মাছ পাঠায়, তারা একেবারে বিনা বাধায় তারা এই মাছগুলো পাঠাতে পারছে। এই তো মোটামুটি তথ্য। আমরা অফিসিয়ালি আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলো দেখবেন যে খুব স্পেশালি আমাদের জেলা অফিসের ওয়েবসাইটটা সমৃদ্ধ, কোথাও কোনো 100% কোথাও কোনো ঘাটতি দেখবেন না, আশা করছি না। আমরা ই নথি নিয়েও কাজ করি, আমাদের অলমোস্ট প্রায় সব ক্ষেত্রে আমরা ই নথি নিয়ে কাজ করি, অফিসের যে চিঠিপত্রগুলো। আর এইখানে আমাদের সমস্যাগুলো নিয়ে একটু কথা বলেছি। দেখতে পারেন আমাদের একটা জনবল সংকট, আমাদের উপজেলাগুলোতে খুব ম্যান পাওয়ার খুবই কম, আমাদের জেলা অফিসেও খুব ম্যান পাওয়ার কম। এখন যে পরিমাণ কাজের ভলিউম এসছে, আসলে খুব কঠিন কাজ এই লোক বল দিয়ে এই কাজগুলোকে কন্টিনিউ করা। তো আমরা সার্বিক চেষ্টা করছি এই করোনার মধ্যে, যেখানে অনেক দপ্তর
প্রথম দিকে স্থবির হয়েছিল। আসলে জি আমাদের স্যার, আমি দপ্তর আপনাকে আসলে কোনোভাবেই আজকে দেখা স্থবির করব ছিল স্যার। না। আমি একটা প্রোগ্রামের মধ্যে প্রত্যেকটা আছি, আমি দিন, দেখা করব স্যার। ছুটির দিন নির্বিশেষে আমাদের স্যার, স্যার। দপ্তরগুলো খোলা ছিল এবং জি প্রত্যেকেই স্যার, 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 আন্তরিকভাবে স্যার, চেষ্টা স্যার, করেছে স্যার। আসসালামু খামারিদের আলাইকুম কাছে স্যার। যেতে। আমাদের লজিস্টিক সাপোর্ট খুবই দুর্বল, খুবই কম, আমাদের বরাদ্দ খুবই কম। আমরা সবসময় চাই যে রাজশাহী যেহেতু মাছে এত সমৃদ্ধ একটা জেলা, আমরা চাই যে একটা ডিজিজ রোগ নির্ণয়ের জন্য একটা ল্যাবরেটরি চাই, সবসময় চাই, প্রত্যেকটি জায়গায় আমরা দাবি করি। তো এটি 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 আমাদের একটা যদি থাকতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা ছিল। আর চাষি পর্যায়ের যে সমস্যাগুলো সেটি হলো মূলত বলি আমরা, সেগুলো খাদ্যের দাম। মাছ চাষ করতে গেলে প্রায় 70% টাকা খরচ হয় ফিডে। সেই ফিডের দাম প্রতিনিয়ত বাড়ছে। আপনারা যদি 10 বছরের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, শুধু মাছের দাম ছাড়া। কাজেই এটি সত্যিই সমস্যা খামারিদের জন্য, এবং এই সমস্যায় তারা প্রতিনিয়ত ভুগছে কিভাবে মাছ চাষ করে লাভ করা যায়। এই জন্য আমরা তাদেরকে টেকনোলজি দিই যেন তারা এর মধ্য থেকে লাভ করতে পারে। এইখানে আমি সবসময় বলি, এর আগেও বলেছি, বিভিন্ন মিটিংয়ে বলেছি, এখানে বিদ্যুৎ নিয়ে সমস্যা। কৃষি সেক্টরে যখন সে ওই বিদ্যুৎটা পায় তখন একটা রেট যায়, এবং ফিশারিজের ক্ষেত্রে যখন ওই বিদ্যুৎ সংযোগটা যায় তখন অলমোস্ট ডাবলেরও বেশি বাণিজ্যিক হারে এই রেটটা হয়ে যায়। কাজে এটি খামারিদের জন্য একটা বড় সমস্যা। আমাদের খামারিদের মাছ পাঠাতে এই কিছু সমস্যা একসময় হতো, হয়তো এখন আর অতটা হচ্ছে না। অনেক প্রতিবন্ধকতা আছে, পানি পরে রাস্তা নষ্ট হয়, এরকম নানা রকমের কথা আসে। তো যাই হোক, এইগুলো মূলত আমাদের সমস্যা। তো আসলে নিরবচ্ছিন্ন ভালো কিছু নেই, প্রত্যেকটার মধ্যে সমস্যা তো থাকবেই। আমরা সমস্ত কিছুকে মাথায় রেখে আমরা কাজগুলো করে যাচ্ছি, এবং রাজশাহীকে মাছ চাষে এই পর্যায়ে আমরা সবাই মিলে নিয়ে আসতে পেরেছি। আমরা চাই এই কথাগুলো আপনাদের মাধ্যমে আরও মানুষের কাছে, বেশি বেশি মানুষের কাছে যাক, যেন এই সেক্টরটার গুরুত্ব আরও বাড়ে। ধন্যবাদ। এটি হচ্ছে প্রেজেন্টেশন। আর একটু আমি সপ্তাহ কর্মসূচি নিয়ে একটু বলি, তারপর আমি শেষ করব। আমাদের 7 দিনের যে কর্মসূচি, অ্যাকচুয়ালি করোনা মাথায় রেখে এটি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই এটি ফিজিক্যালি ওই প্রোগ্রামগুলোর উপরে রাখা হয়নি আসলে করোনার কারণে। তো আমরা প্রচারণা করছি, মাইকিং করেছি, করছি, ব্যানার ফেস্টুন এগুলো টানিয়েছি। আজকে তারই অংশ হিসেবে আপনাদের সাথে আমরা একসাথে বসেছি। আগামীকাল মূলত হচ্ছে উদ্বোধনী। অ্যাকচুয়ালি উদ্বোধনী প্রোগ্রামটা আমাদের না, আমাদের মূল প্রোগ্রামে বলা আছে যে আমাদের সেন্ট্রাল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ভিডিও কনফারেন্সিংয়ে কানেক্ট হবো আমরা, এবং এখানে বসে কানেক্ট হবো, এবং তারপরে আমরা আমাদের যে টোকেন একটা পুরস্কার 3 জন মৎস্য চাষিকে আমরা পুরস্কৃত করব। এরপরে বিকাল 5টায় আমরা বর্তমান সরকারের যে মৎস্য সেক্টরের যে অগ্রগতি, এই অগ্রগতি নিয়ে আমরা একটা প্রামাণ্য চিত্র প্রদর্শন করবো। এটি নওপাটা ডিগ্রি কলেজ মাঠে করবো। একটু মাথায় রাখতে হবে, এই প্রোগ্রামটা হচ্ছে পবা উপজেলা এবং জেলার সম্মিলিত প্রোগ্রাম, একসাথে প্রোগ্রাম, এক প্রোগ্রাম, যে কারণে এই প্রোগ্রামগুলো আমরা এখানে করতে যাচ্ছি। 30 তারিখে আমরা এই উপজেলা পরিষদ মিলনায়তনে একটা মত বিনিময় সভার আয়োজন করেছি। 30 তারিখের প্রোগ্রাম। 31 তারিখের প্রোগ্রামগুলো এই আমাদের খামারিদেরকে বিভিন্ন এই কি বলবো, তার পানি পরীক্ষা করে দেওয়া, মাটি পরীক্ষা করে দেওয়া, পরামর্শ দেওয়া, এইরকম একটা টোকেন প্রোগ্রাম আছে, সেটি আমরা হরগ্রাম ইউনিয়ন পরিষদে করব। 1 তারিখে আমরা মাছের পোনা অবমুক্তকরণ করবো। এটি মৎস্য সপ্তাহের মধ্যে যে প্রোগ্রাম, সেটি আমরা 1 তারিখ করবো সকালবেলা। জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে, ওনার হাত দিয়ে আমরা এই মাছের পোনাটা ছাড়বো, এবং ওনার এই ডাক বাংলা সংলগ্ন যে পুকুর আছে, বাসা সংলগ্ন যে পুকুর আছে, সেই পুকুরে আমরা ছাড়বো। আর এর মূলত এই প্রোগ্রামগুলো, পরের দিন ট্রেনিং আছে, আর শেষের দিন আমরা একটু জুমে কানেক্ট হয়ে শেষ করব। মূলত এই হচ্ছে আমাদের জাতীয় মৎস্য সপ্তাহের যে করোনার প্রেক্ষাপটে দেয়া প্রোগ্রাম। আপনাদের কাছে আমরা প্রোগ্রামটা হাতে দিয়েছি। আপনারা যদি পার্টিসিপেট করতে চান নিশ্চয়ই থাকবেন, আমরা ওয়েলকাম করছি। করতে চান না, দাওয়াত দেন সবাই। নিশ্চয় 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 আপনারা প্রত্যেকেই থাকবেন। আশা করছি আপনারা থাকলে পরেই বরং প্রোগ্রামটা আরো সুন্দর হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জনাব পলক কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা মহোদয়কে। তার জাতীয় মৎস্য সপ্তাহ 2021 রাজশাহী জেলায় যে আয়োজন, সেটি আপনাদের সামনে উপস্থাপন করলেন। তো
আমার মনে হয় যে সবকিছুই মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের সামনে। তো এরপরে যদি আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, আসলে যেহেতু মৎস্য সপ্তাহ তেমন কঠিন কোনো প্রশ্ন নিশ্চয়ই থাকবে না, তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমরা এখানে আমরা শুনতে পারি। এরপরে আমরা আমাদের সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য দিয়ে আমাদের আজকে এই সংবাদ সম্মেলন আমরা শেষ করব। যদি কারো কোনো পরামর্শ বা অভিমত যদি থাকে, আমার মনে হয় প্রশ্নের চেয়ে পরামর্শ বা অভিমত আমরা এক্সপেক্ট করবো বেশি। আমি আব্দুল আলী সাগর, আমি দৈনিক উপচারের স্টাফ রিপোর্টার। আমার মিলেই একটা এই যে জীবন্ত মাছ পরিবহনের জন্য যে ঢাকার উদ্দেশ্যে যে ট্রাকগুলো যায়, আসলে এই পরিবহন ব্যবস্থাগুলো যদি চাষিদের মতামত নিয়ে যদি নিয়ন্ত্রণে আনা হতো, তাহলে সরকারি রাস্তার ক্ষতি হয়, পানি পড়ে, সাধারণ মানুষজনও কিন্তু অনেক সময় সেই পানিতে আক্রান্ত হয়, মানে গায়ে পানি পড়ে, মাছের পানি তো বুঝতেই পারছেন। তাহলে চাষিদেরকে মানে নিরাপদে মাছ পরিবহনের জন্য যদি কোনো নিয়ম কানুন শেখানো যায় বা এরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে মনে হয় একটু ভালো হতো রাষ্ট্রের জন্য। আমি বলবো একটু। জি জি। প্রথমত হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এটাকে অ্যাড্রেস করছে এখন, কারণ আমরাই বলছি যে এটার আসলে সমাধান হওয়া দরকার এইটা। আর দ্বিতীয়ত আপনি বলেছেন যে ট্রাককে মাছ পরিবহনের সময় পানি পড়ে রাস্তা নষ্ট হয়। পার্সোনালি আমি আপনার সাথে খুব একটা একমত পোষণ করি না, কারণ যে পানি পড়ে সেই পানি দিয়ে রাস্তা নষ্ট হওয়ার সুযোগ নেই। কোথায় পানি পড়ে? যেখানে রাস্তা নষ্ট সেইখানে পানি পড়ে, সেইখানে পানি পড়ার কারণে এটা আরো ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, আপনি নর্মাল যে রাস্তা আছে আপনি দেখবেন যে নর্মালি থাকে সিল কোট থাকে, সিল কোট করে আপনার পেভমেন্টে যেতে হবে, পেভমেন্টে যেতে যেতেই পানি শুকিয়ে যায়, কাজে অ্যাকচুয়ালি রাস্তা নষ্ট হওয়ার সুযোগ নেই, আমি যেটা মনে করি আর কি। আসলে যেহেতু এই নিয়ে কথা হয় প্রতিনিয়ত, আমরা বারে বারে বলছি ডিপার্টমেন্ট অফ ফিশারিজকে, তারা বিভিন্ন রকমের পরামর্শ নিচ্ছে, সহযোগিতা নিচ্ছেন, আশা করছি যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আর কারো যদি কোনো পরামর্শ বা কোনো ধরনের অভিমত থাকে আপনাদের আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমার মনে হয় যে মোটামুটি সবই এখানে উনি আমাদেরকে সবই ক্লিয়ার করে বলে দিয়েছেন। তো আমি এ পর্যায়ে অনুরোধ করছি, আমরা শুনেছিলাম যে যমুনা ব্রিজের এই মাথায় মৎস্য চাষীদেরকে কিছুটা হয়রানি করা হতো, বিভিন্ন চাঁদাবাজি আমদানি এই বিষয়গুলো। এটা এখন কি অবস্থা? আমি মৎস্য কর্মকর্তার কাছে এই বিষয়ে না, এরকম কোনো আমাদের কাছে এখন আসেনি। একটাই সমস্যা আমরা শুনেছি, সেটা হলো যে পার হতে গিয়ে দেরি হয় অনেক, কিন্তু আমরাও কথা বলেছি ওনাদের সাথে, আমাদের বক্তব্য হলো যে এই পারাপারকে পুঁজি করে অনেকে নানা রকমের জিনিস এটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, যে কারণে এখানে আলাদা স্কোপ দেওয়ার সুযোগ নেই। কাজে এইটি ছাড়া আর কোনো সমস্যা এই মুহূর্তে আছে বলে আমরা জানি না, অন্তত আমাদের সামনে আসেনি। আর কোনো প্রশ্ন আছে? নাই। ঠিক আছে, ধন্যবাদ। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করছি আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব শাহনা আক্তার জাহান, উপপরিচালক স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তার সমাপনী বক্তব্য তুলে ধরা হবে। রাজশাহী জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ 2021 কর্মসূচিগুলো জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ডিপার্টমেন্ট কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং সাংবাদিক। আপনারা শুনলেন যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এর সাথে এডিটর জেনারেল এবং জেলা মৎস্য কর্মকর্তা বলেছেন যে মৎস্য সেক্টর আসলে আমাদের দেশে খুব একটা গুরুত্বপূর্ণ। এই করোনাকালে যখন সারা বিশ্ব অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছে, তখন কিন্তু আমরা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, যে দেশ শুধুমাত্র কৃষি নির্ভর হওয়ার কারণে অন্য দেশের মতো এতটা কিন্তু আমাদের ইকোনমিক ক্রাইসিস হয়েছে, কিন্তু অন্য দেশের মতো আমাদের ইকোনমি ভেঙে পড়ে। এর কিন্তু মূল কারণ ছিল যে আমরা কিন্তু কৃষি নির্ভর দেশ, এবং এই কৃষি নির্ভরতা আমাদের কৃষির যে জিডিপিতে কৃষির যে অবদান, তার প্রায় 4/1 মৎস্য সেক্টর থেকে আসে। বা আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আমাদের দৈনিক চাহিদা কিন্তু 52-60 গ্রাম মাছ, সেখানে আমাদের উৎপাদন কিন্তু মাথা পিছু 62 গ্রাম, তার মানে আমরা কিন্তু সারপ্লাস হয়ে গেছি অলরেডি। এবং আমরা কিন্তু অনেক দেশে, আপনারা হয়তো জানেন না, ইউরোপ সহ অনেক দেশে আমরা কিন্তু মাছ রপ্তানি করি। আমাদের যে মাছ রপ্তানি তার বেশিরভাগই কিন্তু প্রসেস
প্রসেস করে সেই মাছটা রপ্তানি করা হয়, মানে এটা কিন্তু একটা বিরাট শিল্পের ইয়েতে চলে এসেছে। যদি আমাদের এখান থেকে হয়তো কোনো এই প্রসেসিং ইয়ে নাই, যেহেতু সে কারণে আমরা এই বিষয়টা অত জানি না, কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু এই শিল্পকে কেন্দ্র করে আপনি দেখেন, এটা যেমন খাদ্যের চাহিদা মেটাচ্ছে, এটা আমাদের যে মানে এর ইয়ে কত হবে, সে খাদ্যের চাহিদা মেটাচ্ছে। মানে আমাদের পুরোনো একটা প্রবাদ আছে, এই প্রবাদ যে আমাদের ঐতিহ্যের একটা প্রবাদ, যে মাছের হাতে বাঙালি, সেই খাবারের চাহিদা মেটানোর সাথে সাথে সে কিন্তু আমাদের ইকোনমিতে একটা বড় রোল প্লে করছে। প্রচুর লোক সেখানে কাজ করছে, বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, এই 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 যে বিভিন্ন ক্ষেত্রে যে অবদান, সে কারণে মৎস্যকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়। এই কারণে আমরা যেমন দেখি বৃক্ষ মেলা হয় সপ্তাহ ব্যাপী, মাছও কিন্তু আগে ছিল 15 দিন ব্যাপী হতো, মৎস্য পক্ষ পালন করা হতো। করোনার কারণে সীমিত আকারে এখন এই যে সপ্তাহ পালন হচ্ছে। তো আমাদের জেলা মৎস্য কর্মকর্তা আপনাদের কাছে তাদের যে সমস্যা, জেলা ভিত্তিক যে সমস্যা, সেগুলো তুলে ধরেছে। মিডিয়া যদি এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে, দৃষ্টি আকর্ষণ করে, তাহলে মানুষ যেমন সরকারের যেমন দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে, তার সাথে সাথে আপনারা যদি একটু প্রচার প্রচারণা চালান, সেখানে কিন্তু আমাদের যে জনগণের মাঝে সচেতনতার সৃষ্টি, আমরা যারা একটু কনজিউম করি, খাই আমরা মাছ যারা, তারা যেমন চায় যে নিরাপদ মাছটা, নিরাপদ এইটা উৎপাদিত প্রোডাক্ট যেটা, সেটা নিরাপদ খেতে, তেমন বিদেশি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু নিরাপদ এই প্রোডাক্টের বিকল্প নাই। যদি মাছ নিরাপদভাবে উৎপাদন না করা হয়, তাহলে কিন্তু বিদেশি রপ্তানি করা সম্ভব হবে না। এই মুজিব বর্ষে আমাদের স্লোগানই ছিল কিন্তু নিরাপদ মাছ, নিরাপদ মাছ উৎপাদন ছিল কিন্তু মুজিব বর্ষের স্লোগান ছিল। আর এবারের যে স্লোগান, সেটা হচ্ছে বেশি বেশি মাছ চাষ করি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। এই ইয়েকে সামনে রেখে আর কি এবারের স্লোগান এই বছর। তো বেকারত্ব তো দূর ডেফিনেটলি হবে, তার সাথে সাথে নিরাপদ মাছ উৎপাদনের প্রতি আমাদের কিন্তু বেশি দিতে হবে। যেহেতু আমরা এখন আমাদের বেসিক্যালি আমাদের দেশে কিন্তু খাবারের সংকট নাই, সংকট যেটা আছে খাবারের ম্যানেজমেন্টের সংকট, এবং সেখানে কিন্তু খাদ্যের নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে খাবার এখন কিন্তু আগে মাছ চাষ হতো, বেশি জায়গায় মাছ চাষ হতো, উৎপাদন কম হতো। এখন কিন্তু মাছ চাষ হচ্ছে কম জায়গায়, কিন্তু উৎপাদন বেশি হচ্ছে। এটা এখন তাদের এখন যে সামনে যে চ্যালেঞ্জ, বিভিন্নভাবে অল্প জায়গায় কি করে বেশি মাছ চাষ করা যায়, এই চ্যালেঞ্জ নিয়ে আছে। আপনারা যারা রাজশাহীর মানুষ, আপনারা জানেন এই শহরে এত পুকুর ছিল যে ঢাকা থেকে কোনো লোক আসলে রিক্সার পুকুর দেখলে রিক্সায় চেপে পড়তো, মানে এত পুকুর যে ভাবতো যে পুকুরের মধ্যে পড়ে যাবে। এখন কিন্তু আর পুকুর নেই, সব ভরাট করে বাড়ি করে ফেলেছে। তার মানে এই সেক্টরে কিন্তু জায়গা কমে আসছে। কিন্তু জায়গা কমে আসলেও আমাদের যে মৎস্য ডিপার্টমেন্ট, আমাদের যে মৎস্যের গবেষণা, এসব দিয়ে কিন্তু উৎপাদন ঠিকই বৃদ্ধি পেয়েছে। আপনারা আমি নিজেও আর কি জেনে একটু অবাক হয়েছি যে তেলাপিয়া উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪র্থ, এবং ইলিশে 1 নাম্বার। ইলিশে 1 নাম্বার এটা হয়তো আমরা জানি, কিন্তু তেলাপিয়া উৎপাদনে কিন্তু বাংলাদেশে আমাদের অবস্থান ৪র্থ। এবং খোলা জায়গায় মাছ যে উৎপাদন, ছোট্ট একটা দেশ, কিন্তু খোলা জায়গায় মাছ উৎপাদনে সম্ভবত বাংলাদেশ ৩য়তে আছে। এবং বদ্ধ জায়গায়, যে বদ্ধ বলতে খোলা ওপেন, যেগুলো যে বললেন উনি, নদীর উৎপাদন বেড়েছে এবং চাষ যে হয়, পুকুরে চাষ হয়, সেই সব জায়গায় মাছ উৎপাদনে সম্ভবত ৪র্থ, পঞ্চম। এবং এটা কিন্তু একদিনে না, এই যে খোলা জায়গায় মাছ উৎপাদন এবং মানে বদ্ধ জায়গায় মাছ উৎপাদন, এই উৎপাদনের রেকর্ড কিন্তু প্রায় 10 বছর এবং 6 বছর ধরে রেখেছে। তার মানে মৎস্য সেক্টরে খুব কিন্তু আমাদের অগ্রগতি হয়েছে। এই অগ্রগতি আমাদের যারা কৃষি বিজ্ঞানী আছে তাদেরকে জানাই, যারা এক্সটেনশনে কাজ করছে তাদের অগ্রগতি সাফল্য, তাদের অভিনন্দন জানাই। আপনারা এটা জানেন যে মৎস্য গবেষণা কেন্দ্র, তারা কিন্তু 2100 পদক পেয়েছে 2019 সালে। এটা কিন্তু স্বীকৃতি, মানে এই সরকার এই সেক্টরকে উজ্জীবিত করার জন্য, এদেরকে উৎসাহিত করার জন্য এদের যোগ্য সম্মান কিন্তু দিচ্ছে। এবং মৎস্য অধিদপ্তর কিন্তু স্বাধীনতার পুরস্কার পেয়েছে 2017 সালে। এগুলো কিন্তু স্বীকৃতি এই ডিপার্টমেন্টের। আর সাথে সাথে আমরা যেমন অনেক কিছুতে পিছিয়ে আছি, সেই পিছিয়ে থাকার মধ্যে আমরা যে এগিয়ে আছি তার প্রমাণ কিন্তু এই মৎস্য সেক্টর দিয়ে যাচ্ছে, যে আমরা 3য়, 5ম এইভাবে আছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা প্রথম আছি, ইলিশ মাছের প্রথম আছে। এবং এই যে ইলিশ একটা কিন্তু বিপ্লব হয়েছে, যে সরকার সময় উপযোগী আইন তৈরি করে, এই আইনের বাস্তবায়ন করে, এই সেক্টর কিন্তু আইনেও খুব, মানে আইনেও বেশ এখানে আছে, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগুলো তৈরি করা হয়েছে এবং সেই আইনের প্রয়োগ হয়। মাছ যে না ধরা, একটা নির্দিষ্ট সময় মাছ না ধরে যে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে, এটা কিন্তু এই সরকারের আমলেই সম্ভব হয়েছে। তো মৎস্য সপ্তাহে যে প্রোগ্রাম, সপ্তাহব্যাপী, সেই প্রোগ্রামে আপনাদের মানে সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
এবং আমাদের রাজশাহী যে মৎস্য সেক্টরে যে প্রবলেমগুলো আছে, যে সম্ভাবনাগুলো আছে, সেগুলো যদি আপনাদের লেখনের মাধ্যমে আপনারা প্রচার করেন, তাহলে যদি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারি আমরা, তাহলে আমাদের রাজশাহীর যে উন্নয়নের যে ধারা সেটা অব্যাহত থাকবে বা বৃদ্ধি পাবে। তো আপনারা এসেছেন কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে, আর এই সামনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সব প্রোগ্রামে আপনাদের দাওয়াত দিয়ে এই মৎস্য সপ্তাহের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব শাহনা আক্তার জাহান, ভারপ্রাপ্ত জেলা